আসসালামু আলাইকুম সকলকে। সকলকে সুস্বাগতম আমাদের মূলত অমূলত সংখ্যার ক্লাস 3 তো ৩ নাম্বার ক্লাসে যেটা হচ্ছে আমরা আজকে লিখিত এই অধ্যায়ে যে লিখিত ম্যাথগুলো তোমার জন্য ইম্পোর্টেন্ট অর্থাৎ কথার যে ম্যাথগুলো ইম্পোর্টেন্ট এগুলো নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে আমরা দেখব কথায় কি ধরনের ম্যাথ সিকিউ এমসিকিউ তে আসতে পারে এবং আগের যে কনসেপ্টগুলো পড়ছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, গুণের সাহায্যে বর্গমূল নির্ণয়, তারপর তোমার হচ্ছে যোগ বিয়োগের সাহায্যে এই সব কিছুই আমার এখানে মোটামুটি লাগবে। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। প্রথম যে ম্যাথটা বলছে ১৫ নাম্বার ম্যাথ সেটা কি বলছে বলো তো ভাইয়া? ৫৬,৭২৮ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে অর্থাৎ বিয়োগ করলে অথবা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এই যে ৫৬,৭২৮ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে কিছু সংখ্যা যোগ বা বিয়োগ দিয়ে আমাকে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা বানাইতে হবে যাতে এই সৈন্য দলকে আমরা বর্গাকারে সাজাতে পারি। ঠিক আছে? তো আমি কি বলছিলাম যে যখনই বিয়োগ করতে হয় বা যোগ করতে হয় তখনই আমরা এই যে তোমার বর্গমূলটা যে আছে এটা বের করি ভাগের সাহায্যে। কিসের সাহায্যে বলো তো? ভাগের সাহায্যে। তাহলে আমরা ভাগের সাহায্যে এখানে ভাইয়া বের করব। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের কাজটুকু শুরু করে দিই। ওকে, সো আমার এখানে আছে কি ভাইয়া? ৫৬,৭২৮। ঠিক আছে? ভাগের ক্ষেত্রে জানি আমরা যে ডান দিক থেকে ২ ঘর করে আমাদেরকে সিলেক্ট করতে হয়। করছি। ওকে, টান দিয়ে দিছি। ঠিক আছে? এখানে কি আছে ভাইয়া? ৫। সর্ববামে আছে ৫। ৫-এর খুব কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যাটা আছে এটা আমাকে নিতে হবে। সো আমি এখানে নিলাম ৪। ঠিক আছে? আচ্ছা। সো ৪ নিলে এই ৪-এর বর্গমূল ২ আমাকে এখানে বসাইতে হবে। এখন ৫ থেকে ৪ বাদ দিলে থাকে ১, পরবর্তী ঘরকে আমরা নামাই দিছি ১৬৭। এবার এখানে আমার টান দিতে হবে ২-এর ডাবল অর্থাৎ ৪ আমি নিলাম। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা গঠন হবে তাকে ঠিক ওই সংখ্যা দ্বারা গুণ করলে ১৬৭ বা এর কাছাকাছি যেন হয়। তো আমি ধরো ৪৭ না, ৪৭ খুব বড় হবে, ৪৩ অর্থাৎ ৩ নিলাম। ৪-এর পর একটা যুক্ত করলাম ৩ এবং একে ৩ দ্বারা গুণ করলে ৩ তিরিকে ৯, ৪ তিনে ১২, ১২৯। আচ্ছা আমরা একটু ৪ নেই তো ভাইয়া। ৪ নিলাম, এখানেও ৪ নিলাম, ৪ ৪ ১৬ ৬ হাতে থাকলো ১, ৪ ৪ ১৬ ১ ১৭, ১৭৬। ১৭৬ বড়, তাহলে ১২৯। তার মানে আমরা এখানে ৩ নিব। ওকে, আচ্ছা এখানেও আমরা ৩ বসাই দিলাম, তাহলে হচ্ছে আমার ১২৯ বসালাম। ঠিক আছে? ওকে, এবার ৯, ৯ ৮-এ ১৭, ২ একে ৩, ৩ ৩-এ ৬, ৩৮ হলো, তাই না ভাইয়া? ওকে, ২৩-এর পরে আমরা এখানে একটা সংখ্যা ২৩-এর তার আগে আমরা পরের ঘরটা নামাই দিই। ২৮-কে নামাই দিলাম, তাহলে নিচে কি হলো? ৩,৮২৮। ২৩-এ ডাবল হয় ৪৬, বসাই দিলাম। ঠিক আছে? ওকে, আমরা একটু এখন ক্যালকুলেটরের হেল্প নিব। ওকে, আমরা মুখেই করি, ক্যালকুলেটর একটু পরে নিব আমরা। আমি এখানে ৪ ৬-এ ৩ দিলাম। ঠিক আছে? তাহলে সংখ্যাটা হলো কি? ৪৬৩। আমি ৩ দ্বারা যদি গুণ করি, ৩ তিরিকে ৯, ৬ তিনে ১৮, ১৮, একে হচ্ছে তোমার সরি ১ না, ৬ তিনে ১৮, ৮ হাতে থাকলো ১, ৪ তিনে ১২, একে ১৩, ১৩৮৯। তাহলে আমার আরো বড় সংখ্যা নিতে হবে। ধরো আমরা এখানে ৫ নিই, তাহলে সংখ্যাটা হচ্ছে কত? ৪৬৫। ৫ দ্বারা যদি গুণ করি, ৫ ৫-এ ২৫-এর ৫ হাতে থাকলো ২, ৫ ৬ ৩০-এর ২ হাতে থাকলো ৩, ৫ ৪-এ ২০, ৩-এ ২৩। আরো বড় নিতে হবে। আচ্ছা আমরা ধরো ৮ নিই। ঠিক আছে? ৮ নিলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? তাহলে ৮ ৮-এ ৬৪, ৪ হাতে থাকলো ৬, ৮ ৬-এ ৪৮, ৬ ৫৪, ৪ হাতে থাকলো ৮ ৮-এ ৬৪, হ্যাঁ ৬, ৬ ৪৮, ৬ ৫৪, ৪ হাতে থাকলো ৫, ৮ ৪-এ ৩২, ৫-এ ৩৭। তাহলে এটা আমার ঠিক আছে। তাহলে আমি এখানে ৮ নিব, এখানে ৮ নিব। ঠিক আছে? তাহলে আমার হচ্ছে ৩ ৭ ৪ ৪, বাদ দিলে কত থাকে? ৪, ৪ একে ৫, ৭ ৫-এ ১২, ৭ একে ৮, অর্থাৎ ৭৪ আমার অবশিষ্ট থাকছে। তাহলে আমার প্রথম টুকুর অ্যান্সার আমি পাই গেলাম। সেটা কি? যে প্রথম টুকুর অ্যান্সার বলছে অর্থাৎ কতটুকু সরিয়ে নিতে হবে। তাহলে আমরা সরিয়ে নিতে হবে কমপক্ষে কতজন? সরিয়ে নিতে হবে ৭৪ জন, অর্থাৎ অতএব সৈন্য সরিয়ে নিতে হবে
বা বাদ দিতে হবে, কারণ এই 74 জন যদি না থাকতো তাহলে এই যে এখানে 74 বাদ দিলে যে সংখ্যাটা আসতো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হইতো। তাহলে সৈন্য সরিয়ে নিতে হবে 74 জন। ঠিক আছে, ওকে। এবার পরবর্তী অংশটা আসে যে কতজন সৈন্য যোগ করতে হবে। আচ্ছা, 238 আমার যদি 238 পূর্ণ মানে তোমার বর্গমূলটা হতো, তাহলে 238-এর জন্য যে বর্গটা হতো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হইতো, তাই না? কিন্তু 238-এর বর্গ যেটা হচ্ছে সেটা কিন্তু নাই এখানে, তার চেয়ে 74 বেশি আছে। তাহলে 238-এর পর বর্গমূল যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 239। আর 239-এর বর্গ করার পরেই আমাকে দেখতে হবে যে 238-এর চেয়ে বেশি, অর্থাৎ 238-এর বর্গের চেয়ে বেশি যেহেতু আছে, অর্থাৎ আমি যদি একটু ফোন ক্যালকুলেটরের হেল্প নেই ভাইয়া, তাহলে আমি তোমাকে যদি বলি 238-এর বর্গ 238 গুণ 238 সেটা হচ্ছে 56,664। অর্থাৎ আমার যদি 56,644 জন, 64 না 44, 56,644 জন যদি থাকতো তাহলে আমি তোমাকে বলে দিতাম যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, এখানে কিছু যোগও করতে হচ্ছে না, বিয়োগও করতে হচ্ছে না। বাট আমার আছে 56,728, তো আমাকে 74 জন বাদ দিতে হচ্ছে, কিন্তু যদি যোগ করা প্রয়োজন। এখন এই সংখ্যাটার বর্গমূল তো 238, তাহলে অপর যে সংখ্যাটা হবে, অর্থাৎ যেহেতু যোগ করতে হবে তাহলে 238-এর চেয়ে বড় সংখ্যা নিতে হবে। আমি যদি বর্গমূল 239 নেই এবং এর যদি বর্গ করি তাহলে আমার আসছে 57,121 জন, 57,121 জন, তাই না? তো আমার কাছে 56,644 আছে, তখন আমি বাদ দিয়ে বলতে পারবো যে এতগুলো আমাকে যোগ করতে হবে। তার মানে যখনই আমাকে যোগ করতে বলা হবে তখনই আমি এখানে যে ফলাফলটা পাবো তার সাথে কিন্তু আমাকে 1 যোগ করে বর্গমূলটা নিতে হবে এবং এই বর্গমূলের বর্গ করে দেন বিয়োগ করে আমাকে বুঝতে হবে যে কতটুকু যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো এই কাজটাই আমরা এখন করব। অতএব আমরা লিখবো হচ্ছে এখানে, আমরা এখানে যে কথাটা লিখবো সেটা হচ্ছে, যেহেতু 56,728 পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে, ওকে। সো এবং 56,644 এর বর্গমূল 238, ঠিক আছে। পরবর্তী বর্গমূল 238 যোগ 1 অর্থাৎ 239, ঠিক আছে, ওকে। অতএব 239 স্কোয়ার অর্থাৎ 239 গুণন 239, এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কত আসে একটু আমরা দেখে নিচ্ছি। আমরা এখানে ফোন ক্যালকুলেটর ইউজ করছি ভাইয়া, ওকে। 239 গুণ 239, 57,121, 57,121, তাই না? তাহলে পরবর্তী পূর্ণবর্গ, অর্থাৎ আমার কাছে যদি 57,121 জন সৈন্য থাকতো আমি বলতাম যে এটা বর্গাকারে এদেরকে সাজানো যাচ্ছে। এখন 57,121 জন বানানোর জন্য আমার কাছে অলরেডি আছে 56,728, তাহলে অতএব যোগ করতে হবে 57,121 বিয়োগ 56,728, 57,121 বিয়োগ 56,728, 300
93 জন। বুঝতে পারছি? তাহলে একটা অ্যান্সার কত হচ্ছে ভাইয়া আমাদের? 74 জন একটা অ্যান্সার হচ্ছে, যেটা আমাকে সরিয়ে ফেলতে হবে অথবা যোগ করতে হবে 393 জন। তাহলে আমার এই সৈন্য সংখ্যাটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এদেরকে আমি বর্গাকারে সাজাতে পারবো। ওকে, আমরা আশা করি বুঝছি ভাইয়া। চলো আমরা আমাদের নেক্সট ম্যাথে আসি। নেক্সট ম্যাথটা বলছে কি যে একটি সমবায় সমিতির কতজন সদস্য ছিল, যতজন সদস্য ছিল তাদের প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিচ্ছে। এই কথাটা আগে তোমাকে একটু বুঝাই যে ধরো এখানে সদস্য ছিল 10 জন, প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিচ্ছে, অতএব একজনের চাঁদা হবে 10 × 20। একজনের চাঁদা হবে 10 × 20, অর্থাৎ ওখানে 10 জন আছে, একজনই 10-এর 20 গুণ টাকা দিচ্ছে, অর্থাৎ 10 × 20 টাকা করে চাঁদা দিচ্ছে। ওকে, সো আমরা যেহেতু ঠিক জানি না আমার কতজন আছে, তাই আমরা এখানে ধরি সদস্য সংখ্যা কজন। ঠিক আছে, ওকে। তাহলে একজন চাঁদা দেয় কত ভাইয়া? একজন চাঁদা দেয় দেখো কয়ের 20 গুণ টাকা সে দিচ্ছে, তত 20 টাকা করে, মানে কয়ের 20 গুণ টাকা সে দিচ্ছে, তার মানে 20 ক টাকা। একজন চাঁদা দিচ্ছে 20 ক টাকা। ঠিক আছে, অতএব কজন চাঁদা দেয়, কারণ মোট চাঁদা আমার প্রয়োজন। ঠিক আছে, তাহলে একজন চাঁদা দেয় 20 ক টাকা, কজন টাকা দেয়? 20 ক গুণন ক টাকা। তাহলে দুইটা ক গুণ হয়ে গেলে আমরা জানি সেটা ক স্কয়ার হয়, তাই না? ক স্কয়ার টাকা। তাহলে মোট চাঁদা হলো 20 ক স্কয়ার। এখন চাঁদা দেওয়ায় মোট টাকা এখানে আমার দেখো চাঁদার মোট টাকা কত হইছে? 20,480। এই জন্য কিন্তু আমরা মোট চাঁদাটা বের করলাম। ওই সমিতির সদস্য সংখ্যা অর্থাৎ কয়ের মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, ওকে, করব আমরা, এটা আমাদের কোনো সমস্যা নাই। সো আমাদের এখানে প্রশ্ন মতে কি দেয়া আছে? প্রশ্ন মতে, ঠিক আছে, প্রশ্ন মতে 20 ক স্কয়ার ইজ ইকুয়াল টু 20,480 টাকা। 20টা তো এই পাশে গুণ আকারে আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগ দিয়ে দিই ক স্কয়ার ইজ ইকুয়াল টু 20,480 ভাগ 20, 0 0 আমার কাটা, তাহলে আমার এখানে ভাগ করলে 2 1 কে 2, 0, 2 2 গুণা 4, 4 2 গুণা 8, 1024 টাকা। ঠিক আছে, ওকে। চলো আমরা একটু 32 গুণ 32 করে দেখি তো। 2 2 গুণা 4, 3 2 গুণা 6, 0, 3 2 গুণা 6, 3 3 9, 4 6 6 12, 2 হাতে থাকলো 1, 9 1 10, হ্যাঁ 1024 আসে। আচ্ছা, তাহলে ক স্কয়ার ইজ ইকুয়াল টু 1024। মনে রাখবা এই পাশে স্কয়ার ঠিক যদি আমি সমানের অপর পাশে নিয়ে যেতে চাই, যেমন যোগ যখন থাকতো সমানের অপর পাশে নিয়ে গেলে সেটা বর্গ বিয়োগ হয়ে যেত, গুণ যদি থাকতো সমানের অপর পারে গেলে সেটা ভাগ হয়ে যেত, তেমনি ভাবে স্কয়ার সমানের অপর পাশে গেলে সেটাকে রুট হয়ে যায়। কি হয়ে যায়? রুট হয়ে যায়, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। দেখো ক স্কয়ার অর্থাৎ কয়ের বর্গ 1024-এর সমান, তাহলে কয়ের মান কি হবে? 1024-এর বর্গমূল, কারণ স্কয়ারটা সমানের অপর পারে চলে গেছে, সেটা হয়ে গেছে বর্গমূল। ঠিক আছে, দেখো কয়ের বর্গ হয় 1024, তাহলে ক হবে কি? 1024-এর বর্গমূল। বুঝাইতে পারছি? ওকে, এখন 1024 মানে কি ভাইয়া? 1024 মানে 32 গুণন 32। আমরা জানি যে আমি যদি এই রুটটা উঠাইতে চাই তাহলে কি হতে হবে? দুইটা 32 আছে, তার মানে একটা 32 আমাকে নিতে হবে। আসলে জিনিসটা এখানে ঘটে কি জানো? এখানে রুট ওভার থাকে, এই 32 থাকে, স্কয়ার থাকে। ঠিক আছে, এখন এই যে স্কয়ার আর এই রুট কাটাকাটি চলে যায়, কারণ এরা একজন আরেকজনের বিপরীত। সমান এই পারে একটা ছিল, ওপারে গিয়ে আরেকটা হয়ে গেল, তাহলে একটা আরেকটার বিপরীত। তাই কিন্তু আমরা এখানে বলতে পারছি যে কয়ের মান আসলে 32।
কয়ের মান কত 32। অতএব সদস্য সংখ্যা কত ছিল 32 জন। অতএব সমিতির সদস্য 32 জন। এই যে হয়ে গেল আমাদের অ্যান্সার ভাইয়া। বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি। চলো তাহলে আমরা আমাদের পরেরটা দেখি। কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে দেখা গেল 36টি গাছ বেশি আছে। তাহলে ওই 36টি গাছ যদি না থাকতো তাহলে আমি বর্গাকারে লাগাইতে পারতাম। তাহলে প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। যেহেতু 36টা গাছ বেশি আছে, আমি যেহেতু সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বাগানটাকে বর্গাকারে বানাবো, এই 36টা গাছকে আমি ছুঁড়ে ফেঁকে দিচ্ছি, তাই না? তাইলে অতএব বর্গাকার বাগানে চারা গাছের সংখ্যা সেটা কি ভাইয়া 1800 বিয়োগ 36, তাই না? তাহলে 36 যদি বাদ দিই তাহলে কত থাকে 4, 3 × 4 6, 17। তাহলে 1764টা গাছ আমি বর্গাকারে বাগানের মধ্যে লাগাইছি। এখন আমাকে চারা গাছের সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তো এ ধরনের ক্ষেত্রে আমরা কি করব? ভাগের সাহায্যে করব, ভাগের সাহায্যে বর্গমূল। কারণ এটা একটা বড় সংখ্যাকে আমরা যদি উৎপাদকের সাহায্যে করতে চাই তাহলে কিন্তু আসলে জিনিসটা একটু বড় হয়ে যাবে। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল আমরা নির্ণয় করে ফেলবো। ঠিক আছে? ওকে, তাহলে কি আছে 1764। ঠিক আছে, ডান দিক থেকে 2 ঘর করে আমি নিয়ে ফেললাম। ঠিক আছে, এবার একটা টান দিলাম। 17 এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ভাইয়া 16, এবং 16 এর বর্গমূল হচ্ছে 4। তাহলে 17 থেকে 16 বাদ দিলে থাকে 1, এখানে থাকে 64। 4 এর ডবল হয়ে যায় 8। ঠিক আছে, তো 8 এর মধ্যে সাথে আমি একটা 2 যোগ করে 82, মানে 2 যুক্ত করে 82 করলাম। 82কে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণা 4, 8 দুগুণা 16, 164 হচ্ছে। তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম, 2 দ্বারা গুণ করলে 164 হচ্ছে, এবং এখানেও 2 দিয়ে দিলাম। তার মানে 1764 এর বর্গমূল 42। কি পাইলাম বলো তো? 1764 এর বর্গমূল 42। অর্থাৎ আমার যে বাগানটা আছে, ধরো এটাই সেই বাগান, এই বাগানের প্রত্যেক সারিতে আমি 42টা করে গাছ লাগাইছি, এবং এরকম আমার সারি হয়েছে 42টা। প্রত্যেক সারিতে আমি 42টা করে গাছ লাগাইছি, এবং এরকম সারি হয়েছে আমার 42টা। ফলে আমার মোট গাছ হয়েছে 1764টা। তাহলে আমার কি জানতে চাইছে? যে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা। অতএব প্রত্যেক সারিতে গাছের সংখ্যা 42টি। বুঝতে পারছো? আশা করি বুঝছি ভাইয়া। আচ্ছা, পরে কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চিন। কোশ্চিনটা কি বলছে পড়ো তো ভাইয়া, যে কোন ক্ষুদ্রতম সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। তাহলে এমন একটা সংখ্যা আমাকে বের করতে হবে যেটা 9 দ্বারাও বিভাজ্য, 15 দ্বারাও বিভাজ্য, এবং 25 দ্বারাও বিভাজ্য, এবং ওই সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। এবং এটা আমরা বের করব কিভাবে? দেখো, যে 9, 15 এবং 25 এর লসাগু, অর্থাৎ এই তিনটা লসাগুই হবে, যেহেতু বিভাজ্য তিনটা দ্বারা, তাই এর তিনটার লসাগুই হবে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা আমাদেরকে তারা বের করতে বলছে। ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা
হবে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা লসাগু বের করি, চলো। 9, 15, 25। প্রথমে আমাকে দেখতে হবে এমন কোনো সংখ্যা নেওয়া সম্ভব কিনা যেটা দিয়ে 3টাকে দ্বারা ভাগ করা যায়। যদি 3টাকে দ্বারা ভাগ এমন সংখ্যা না পাওয়া যায় তাহলে 2টা দ্বারা করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি 3 দ্বারা আমি 9কেও ভাগ করতে পারি, 15কেও ভাগ করতে পারি। তাহলে 3 3 9, 5 3 15, আর এখানে 25 থাকবে। ঠিক আছে, ওকে। এবার আবার আমি দেখি যে এমন কোনো সংখ্যা আছে কি যেটাকে 3 5 25 3টা দ্বারা ভাগ করা যায় না, কারণ 3 মৌলিক সংখ্যা, যাচ্ছে না। তো 5 দ্বারা 5 আর 25কে ভাগ করা যায়। তাহলে 3 5 একে 5, 5 5 25। এবার 1 3 5 আছে, এখানে কোনো সংখ্যাকেই মানে এমন কোনো সংখ্যা নেই যেটাকে দিয়ে এই 3টাকেই ভাগ করা সম্ভব, এক ব্যতীত। তাহলে এই যে সংখ্যাগুলো পাইলাম এগুলো যেহেতু সব মৌলিক সংখ্যা এক বাদে, তাহলে এটাই হচ্ছে আমার লসাগুর ক্ষেত্রে উৎপাদকগুলো আসছে। অতএব লসাগু, লসাগু তাহলে কি বলতো ভাইয়া, যে 3 আছে কয়টা? 3টা আছে, সরি 2টা আছে। তাহলে লসাগু 3 গুণন 3 গুণন 5 গুণন 5, আর 1 তো না নিলেও হবে। তাহলে 3 3 9, 5 5 25। 25 আর 9 যদি আমরা গুণ করি, 5 লং 45 এর 5, হাতে থাকলো 4, 9 2 18, 4 22, 225। তাহলে লসাগু আসবে 225। লসাগু আসবে কত ভাইয়া? 225। অর্থাৎ এই যে পূর্ণবর্গ সংখ্যাটা হবে এটা হবে কত? 225। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? আশা করি ভাইয়া বুঝতে পারছো। চলো তাহলে আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি বলছে? সেম ওই যে তোমার সমবায় সমিতির যে সদস্য ছিল এই ধরনেরই একটা ম্যাথ। কোনো ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হলো, প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দ্বিগুণ, 10 গুণ। ঠিক আছে, অর্থাৎ যদি 10 জন শ্রমিক থাকে একজনের মজুরি হবে 10 × 10, কারণ একজনের বেতন হবে ঠিক যতজন আছে তার 10 গুণ। আচ্ছা, তাহলে দৈনিক মোট মজুরি আমাদের দিয়ে দিচ্ছে 6250 বা 6250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। তাহলে চলো আমরা বের করে নিই। ওকে, সো ধরি শ্রমিক কজন, অর্থাৎ এখানে মোট কজন শ্রমিক আছে। তাহলে একজনের মজুরি কত বলতো ভাইয়া? কয়ের 10 গুণ। তাহলে অতএব একজনের মজুরি কয়ের 10 গুণ, অর্থাৎ 10 ক টাকা। একজনের মজুরি 10 ক টাকা। তাহলে আমার ওখানে কজন যেহেতু শ্রমিক আছে, অতএব কজনের মজুরি 10 ক গুণন ক টাকা। তাহলে 2টা ক যেহেতু গুণ আছে তার মানে এটা ক স্কয়ার হয়ে যাবে, 10 ক স্কয়ার টাকা। ঠিক আছে, ওকে ওকে, বুঝছি আমরা। তাহলে অতএব প্রশ্ন মতে 10 ক স্কয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু 10 ক স্কয়ার আমার মোট মজুরি এবং এখানে মোট মজুরি আছে 6250 বা 6250, তাহলে 10 ক স্কয়ার ইজ ইকুয়াল টু 6250। তাহলে ক স্কয়ার ইজ ইকুয়াল টু 6250 ভাগ 10। 10 দ্বারা ভাগ করলে ক স্কয়ারের মান থাকে 625। এখন যাদের ক্যালকুলেটর নাই বা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না তারা 625-এর বর্গমূল কিভাবে বের করবা চলো শিখাই দিই। দেখো, ভাগের সাহায্যে করতে পারো জিনিসটা। 625 নিলা, 25-এ দাগ দিলা, এখানে 6-এ দাগ দিলা। 6-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4, 4 নিলা, 4-এর বর্গমূল 2 লিখলা। 6 থেকে 4 বাদ দিলে 2, এখানে 225, এখানে 2-এর ডবল 4 নিলা। ঠিক আছে, ওকে। এখন এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা এই পুরো সংখ্যাকে গুণ করলে 225-এর কাছাকাছি একটা সংখ্যা হয়। তো আমি এখানে 5 নিব, 5 নিয়ে আমি সংখ্যাটা বানাইলাম 45। 45-কে 5 দ্বারা গুণ করলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 4 20, 2 22। তাহলে এখানে 5 দিয়ে দিলাম, এখানে 225 দিয়ে দিলাম, এখানে 25 দিয়ে দিলাম।
তার মানে 2টা 25 গুণ হয়ে 625 করতেছে। ঠিক আছে, তাহলে ক স্কয়ার ইজ ইকুয়াল টু 25 গুণন 25। এখন আমরা জানি যে স্কয়ার ঠিক অপর পারে গেলে কি হয়, রুট ওভার হয়ে যায়। অর্থাৎ ক এর বর্গ 625, তাহলে ক হবে কি 625-এর বর্গ মূল। তাহলে 25 গুণন 25, যেটাকে আমরা লিখতে পারি 25 স্কয়ার, স্কয়ার রুট কাটাকাটি চলে যাবে, ক এর মান আসবে 25। ক এর মান কত আসবে? 25। তাহলে অতএব শ্রমিক কতজন ছিল সেদিন? 25 জন ছিল। দেখো আমি এই সাইডে যেহেতু লিখছি, আমি এটাকে সুন্দর করে বক্স করে দিলাম তোমার বুঝার সুবিধার্থে। বুঝাইতে পারছি? আশা করি তোমার এই ম্যাথটাও ভাইয়া ক্লিয়ার হয়েছে। খুব ইজি ম্যাথ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে। ওকে ভাইয়ারা, তাহলে এবার আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথ বলছে দুটি ক্রমিক বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, ক্রমিক সংখ্যা মানে কি জানো? যে 2 আর একটা 3, একটা 4, একটা 5, অর্থাৎ একটা ক হইলে একটা ক প্লাস 1। তাহলে ধরি ক্রমিক সংখ্যা ক প্লাস 1 ও ক। ঠিক আছে, তাহলে ক প্লাস 1 এর বর্গ কি বলতো? এই অংশটুকুর বর্গ ক প্লাস 1 স্কয়ার এবং এই ক এর বর্গ ক স্কয়ার, এবং এই দুইটার অন্তর অর্থাৎ বিয়োগফল হলো 37। তাহলে প্রশ্ন মতে ক প্লাস 1 স্কয়ার মাইনাস ক স্কয়ার ইজ ইকুয়াল টু 37। ক প্লাস 1 স্কয়ারকে যদি আমরা ভাঙাই, যে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ফেলবো। এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে সেম ভাবে আমার আসে ক স্কয়ার প্লাস 2ক প্লাস 1 স্কয়ার মানে 1 মাইনাস ক স্কয়ার ইজ ইকুয়াল টু 37। এবার বাদ যাবে এই ক স্কয়ার এবং এই ক স্কয়ার। তাহলে থাকে কি ভাইয়া, 2ক যোগ 1 ইজ ইকুয়াল টু 37। এক উপাশে গেলে বিয়োগ হবে, তাহলে 2ক 37 থেকে 1 বাদ দিলে থাকে 36, এবং ক দুইটা যদি এই পাশে গুণ আছে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে, 36 ভাগ 2 মানে 18। তাহলে ক এর মান কত আসে? 18। তাহলে অতএব সংখ্যা দুটি সংখ্যাগুলো বা সংখ্যা দুটি, একটা ক প্লাস 1 তার মানে 18 প্লাস 1 ও 18। 18 যোগ 1 মানে কি ভাইয়া? 19 ও 18। বুঝাইতে পারছি? আশা করি ভাইয়া এই ম্যাথটাও আমরা বুঝছি। চলো পরে ম্যাথটা দেখি। সেম বলছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা। এর আগে আমাদের বর্গের অন্তর দিয়েছিল, বাট এবার আমাদেরকে বলছে যে বর্গের অন্তর হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো একইভাবে ধরি ক্রমিক সংখ্যা দ্বয় বা ক্রমিক সংখ্যা দুটি ক যোগ 1 ও ক। ঠিক আছে, প্রশ্ন মতে বা এখানে শর্ত মতে কি বলছে, যে এই দুইটার অন্তর লাগবে, ক্রমিক সংখ্যা দুটির বর্গের অন্তর। তাহলে শর্ত মতে ক যোগ 1 স্কয়ার মাইনাস ক স্কয়ার, এটা আমাদেরকে বের করতে বলছে, এবং এইটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ক স্কয়ার প্লাস 2ক প্লাস 1 মাইনাস ক স্কয়ার, কি সূত্র ফেলাইছি? এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র ফেলাইছি। তাহলে ক স্কয়ার এবং এখানকার ক স্কয়ার বাদ চলে যাবে, তাহলে থাকে 2ক যোগ 1।
2 ক যোগ 1, তাই না? এখন এরা তো আমাকে আর বলে দেয়নি যে ভাইয়া যে এই বর্গের অন্তরটা যে পূর্ণবর্গ সংখ্যা হবে, এই সংখ্যাটা কি হবে সেটা তো আমাকে বলেনি। তাই আমাকে ধরে নিতে হবে যে ক এর মান আসলে 1 2 3 4 5 6 7 8 ডট 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 ততক্ষণ পর্যন্ত নিব যতক্ষণ না 2 ক যোগ 1 এর মান আমি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। তাহলে ক এর মান 1 ধরি আমরা, চলো ক এর মান 1 ধরলে 2 গুণন 1 যোগ 1 মানে হচ্ছে 3, 2 একে 2 যোগ 1 হচ্ছে 3। এখন এই 3 তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে অতএব পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা না, পূর্ণবর্গ নয়। ওকে, সেম ভাবে কয়ের মান আমি যদি 2 ধরি তাহলে 2 ইন্টু 2 যোগ 1, 2 দুগুণা 4 যোগ 1 5, এই 5ও আমার পূর্ণবর্গ সংখ্যা নয়। কয়ের মান যদি আমি 3 ধরি তাহলে 2 ইন্টু 3, দেখো যেখানে যেখানে ক আছে ওখানে আমি সংখ্যাগুলো বসাচ্ছি, 3 দুগুণা 6 1 7, এই 7ও আমার পূর্ণবর্গ নয়। ডট মানে কিন্তু গুণ ভাইয়া, হ্যাঁ, ডট মানে গুণ, ডট মানে গুণ, গুণ চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, কয়ের মান যদি 4 হয়, 2 গুণন 4, 4 দুগুণা 8 যোগ 1 9, 9 তো পূর্ণবর্গ, 9 আমার পূর্ণ বর্গ, 9 আমার পূর্ণবর্গ। কারণ পূর্ণবর্গ সংখ্যা কি? 4 9 1 4 9 16 25 ডট 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 ডট, ঠিক আছে। তাহলে ক কি? 4, ক 4-এর জন্য আমরা 2 ক যোগ এর মান পাইছি, 1 এর মান পাইছি 9, যেটা ছিল এই দুইটা ক্রমিক বর্গ সংখ্যার অন্তর। তাহলে এই ক 4-এর জন্য আমি যে সংখ্যাটা পাইছি 2 ক যোগ 1 এর, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব ক এর মান হবে কি? ক ইজ ইকুয়াল টু 4। ক ইজ ইকুয়াল টু 4 হলে ক্রমিক সংখ্যা দুইটা কি হবে ভাইয়া? 4 যোগ 1 ও 4, অর্থাৎ 5 ও 4, 5 ও 4 এই দুইটা হবে আমার ক্রমিক সংখ্যা, যাদের বর্গের অন্তর একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। কিভাবে দেখো, এই যে 5 বর্গ মাইনাস 4 বর্গ, 5 5 25 মাইনাস 4 4 16, বিয়োগ করলে হয় 9, একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9 এর বর্গমূল হচ্ছে 3। বুঝাইতে পারছি? আশা করি বুঝছো ভাইয়া। আচ্ছা, এবার আমরা সিকিউ বেসড কিছু কোশ্চিন দেখব, যে এটা হচ্ছে ক খ গ 3টা দিয়ে আছে। তো আমার প্রথম যে সংখ্যার কোশ্চিনটা বলছে, মানে উদ্দীপক বলছে যে 384 ও 2187 এই দুইটি সংখ্যা, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। উৎপাদকের সাহায্যে আমাকে যাচাই করতে বলছে প্রথম সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কি না। তাহলে চলো আমরা একটা এক্সট্রা পেজ নিলাম। প্রথম সংখ্যাটা আছে কি, ক নাম্বার দিয়ে দিলাম। প্রথম সংখ্যাটা আছে 384। উৎপাদকের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন 2 থেকে শুরু করব। 2 থেকে যদি আমি ভাগ দেই তাহলে 2 1 2, 18 9 দুগুণে 18 2, 292। 292 কে আবার 2 দিয়ে ভাগ সম্ভব, তাহলে আমরা যদি দেখি 9 দুগুণা 18, 6 দুগুণা 12। 96 কে আবার 2 দ্বারা ভাগ সম্ভব, তাহলে হচ্ছে তোমার হচ্ছে 8 4 দুগুণা 8, 8 দুগুণা 16। আবার এটাকে 2 দ্বারা ভাগ করা সম্ভব, 2 দুগুণা 4, 4 দুগুণা 8। আবার 2 দ্বারা ভাগ সম্ভব, 24 কে 2 দ্বারা ভাগ করলে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে 3, আর ভাগ করা যাবে না। অতএব উৎপাদক কি আসছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 2, 1 2 3 4 5 6 7, শেষে একটা 3। এখন আমাকে কি দেখাইতে বলছে, যে উৎপাদকের সাহায্যে যাচাই করতে বলা হয়েছে সংখ্যাটা পূর্ণবর্গ কি না। তাইলে দেখো, আমাদের এটা জানার জন্য জোড়া দেখতে হবে, যে 2 যতগুলো আছে তারা জোড়ায় আছে কিনা, 3 যতগুলো আছে তারা জোড়ায় আছে কিনা।
তাহলে আমরা যদি দেখি এখানে দেখো 2 গুণন 2 মিলে একটা জোড়া হইলো, 2 গুণন 2 আরেকটা জোড়া হইলো, 2 গুণন 2 আরেকটা জোড়া হইলো। তো এই 2 ও 3 আর জোড়া নাই, আমরা কি পেলাম? জোড়া করে পাইলাম। লিখে দেই যে জোড়া করে। তো মজার বিষয় হচ্ছে এখানে প্রথমের যে দুইগুলো আছে 6টা 2 তারা 3টা জোড়া করছে, কিন্তু পরের দুইটা কোনো জোড়া নাই, 3-এরও কোনো জোড়া নাই। যদি 2-এরও কোনো জোড়া নাই, 3-এরও কোনো জোড়া নাই, তাহলে অতএব 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা হইতো যদি এই 2 এবং এই 3-এর একটা করে 2 আরেকটা করে 3 থাকতো, অর্থাৎ এই 2 মিলে একটা জোড়া করতে পারতো, এই 3 মিলেও একটা জোড়া করতে পারতো। যেহেতু জোড়া করতে পারেনি, তাই 384 পূর্ণবর্গ সংখ্যা নয়। ওকে, আচ্ছা, তাহলে ক নাম্বারটা আমাদের ডান। খ নাম্বারে আসি। দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, কি করলে, এই যে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে এটা বের করতে বলা হয়েছে। তো কত সংখ্যা গুণ করতে হবে বা ভাগ করতে হবে এটা বের করার জন্য আমাদের উৎপাদকের সাহায্যে বর্গমূল বের করতে হবে। উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত ভাইয়া? 2187। ঠিক আছে, তাহলে চলো আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারে আমার আছে 2187। সো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দ্বারা তো ভাগ করা সম্ভব না, 3 দ্বারা যদি দেখি 8 সাথে হচ্ছে তোমার 8 সাথে 15, 15 একে 16, 17, 18, 3 দ্বারা ভাগ করা সম্ভব। 7 3 21, 3 2 6, 3 ভাগ 2 1 8 7, 7 3 21, 8 3 2 6, 2 27, 3 9 27, হ্যাঁ যাবে। 729 থাকে, তাই না? 729। আবার 729কেও 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 2 6, 4 3 12, 3 3 9। ওকে, আচ্ছা, এটাকেও 3 দ্বারা ভাগ করা সম্ভব। 8 3 24, 3 1 3। এটাকেও 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 2 6, 7 3 21। এটাকেও 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 9 27। এটাকেও 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 3 9। ওকে, আচ্ছা, অতএব আমার উৎপাদক কি কি আসছে দেখি, চলো। অতএব উৎপাদক কি কি আসতেছে? 1 2 3 4 5 6 7 3। 1 2 3 4 5 6 7। এবার আমরা কি করব? জোড়া করে আমাকে দেখতে হবে, তাই না? তাহলে জোড়া করে যদি আমরা দেখি, তাহলে জোড়া করে দেখতে গেলে কি হচ্ছে দেখো তো ভাইয়া। 3 গুণন 3 মিলে একটা জোড়া, এই 3 গুণন 3 মিলে আরেকটা জোড়া, ঠিক আছে, এই 3 গুণন 3 মিলে আরেকটা জোড়া, আরেকটা 3 অবশিষ্ট থাকছে। তাহলে আমি জোড়াগুলা যদি মার্ক করে দিই, 3 গুণন 3 একটা জোড়া, এই 3 গুণন 3 একটা জোড়া, এই 3 গুণন 3 একটা জোড়া। তার মানে 3টা জোড়া হয়েছে, আরেকটা 3 নাই জোড়া, তাই না? তো আমার এখানে যদি একটা 3 থাকতো তাহলে আমি এদেরকে একটা জোড়া করতে পারতাম। তো এই 3টা তো আমার এখানে নাই, তার মানে আমার কত দ্বারা? একটা 3 দ্বারাই গুণ করতে হবে। অতএব 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এখন এটা তো আমরা বের করছি, এখন আমাদেরকে বের করতে বলছে কি? পূর্ণবর্গ সংখ্যাটা বের করো। অতএব পূর্ণবর্গ সংখ্যাটি, দেখো এই পূর্ণবর্গ সংখ্যার সাথে তো আমাকে 3 গুণ করতে বলছে, তাই না? তো আমার সংখ্যাটা কি? 2187। এর সাথে 3 গুণ করলেই তো আমার সংখ্যাটা পূর্ণবর্গ হয়। তাহলে চলো আমরা 3 গুণ করে দিই। 7 3 21 1, হাতে থাকলো 2, 8 3 24, 25 26 6, হাতে থাকলো 2, 3 1 3 2 5, 3 2 6, 6 5 6 1।
বুঝাইতে পারছি ওভারঅল ম্যাথটা? আশা করি ভাইয়া তোমরা ম্যাথটা বুঝতে পারছো। চলো তাহলে আমরা আমাদের আরেকটা ম্যাথ আছে সেটা আগে সলভ করি। গ নাম্বার বলছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কত যোগ বা বিয়োগ করতে হবে এটা আমরা বের করব ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে। ঠিক আছে, তাহলে চলো আমরা ভাগের সাহায্যে করি 2187 কে। ওকে, সো আমার সংখ্যাটা আছে কি গ নাম্বার 2187। আমি দুইটা করে ঘর সিলেক্ট করে নিলাম। 21-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি 16, 16-র পরে আসে 25, তাহলে 16, কারণ 21-এর চেয়ে ছোট বা 21-এর সমান হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। তাহলে 16 থেকে 21 থেকে 16 বাদ দিলে থাকে 4, 16 এর বর্গমূল হচ্ছে 4। পরের ঘরটা আমি নামাই দিই 87, 487, 4-এর ডবল 8 আমি এখানে লিখব। এখন এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে যে সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে 487-এর কাছাকাছি হয়। তো আমি এক্ষেত্রে 3 নিলাম, 3 নিয়ে 83 করছি, 83-কে 3 দ্বারা গুণ করছি। 3 তিরিকে 9, 8 তিনে 24, 249। তাহলে আরো কাছাকাছি যেতে হবে, তাই না? তাহলে 8 নেই, 8 নিয়ে 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 6 48, 4 84। আরে সরি, 8 6 48, 4 52, বেশি হয়ে যায়। আরে কি করলাম, সরি, 48 8 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 4 32, 6 38, 384। আচ্ছা 9 নিয়ে দেখি তো 49, 9 9 81 1। আমি তো এখানে ভুলই করছি ভাইয়া, তাই 88 বেশি হবে, 85 নেই, 5 নেই, তাহলে 8 5 85, 85-র সাথে 5 গুণ করি, 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 8 5 40, 41 42, 425। ঠিক আছে, তাহলে 425, 5 নিলাম, আমার এখানে আসলো 425, 5 2 7, 62। তার মানে এখানে যদি 62 কম থাকতো, অর্থাৎ 45-এর তাহলে বর্গ সংখ্যাটা হইতো, অর্থাৎ 45-এর বর্গ যে সংখ্যাটা আসতো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে আমাকে 45 বর্গমূল আছে, এর পরবর্তী সংখ্যা 46, 46-এর যদি আমি বর্গ নেই তাহলে সেটা 2187 থেকে বেশি হবে, এবং এই 46-এর বর্গটাই হবে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা। 45-এর বর্গ একটা পূর্ণবর্গ সংখ্যা, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কি হবে? 46-এর বর্গ হবে, তাই না? তাহলে অতএব যেহেতু 45-এর সরি 62 যদি বাদ দিই আমরা, 2 1 5 আর 2, 2125, 2125-এর বর্গমূল 45, এর পরবর্তী বর্গমূল হবে 45 যোগ 1 46। ঠিক আছে, 46 এর বর্গ 46 স্কোয়ার, অর্থাৎ 46 গুণন 46। তো 46 গুণন 46 যদি আমরা করি, 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 4 6 24, 25 26 27, 0 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 4 16, 17 18, 6 7 4 11, 1 হাতে থাকলো 1, 8 2 10 1 11, 2126। হ্যাঁ সরি, গুণে কোথাও ভুল করছি ভাইয়া, শিওর ভুল করছি। 46 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 4 6 24, 3 27, 0 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 4 16, 2 18, 6 7 4 11, 1 হাতে থাকলো 1, 8 9, 10 11, 1 2116। আমার তো 2187 আছে। এটা একটু ভালো করে দেখি তো, 4 4 16, 16,
এখানে ভুলটা করছি ভাইয়া, দেখছো এখানে ভুলটা করছি। 16 থেকে 21 বাদ দিলে কত থাকে? 5 থাকে, 587। 4-এর ডাবল হবে 8, 8-এর সাথে তুমি এখানে 7 নাও, 87 গুণ করো, 7 সাথে 49-এর 9, হাতে থাকলো 4, 7 সাথে 49-এর 9, হাতে থাকলো 4, 8 সাথে 56, 57, 58, 59, 60 হচ্ছে না। তাহলে আমরা নেই 6, 6 যদি নেই 86, 6, 36-এর 6, হাতে থাকলো 3, 8 6 48, 49 50, 51, 516, এটাই হবে। 6, 6 দিলাম, 516 দিলাম, তাহলে 6, 6 1 71। এই তো এবার হবে 71 যদি বাদ দেই, 7 হচ্ছে এখানে থাকলে 6, এখানে 1 2 1 1 6, এর বর্গমূল হচ্ছে 46, তাই না? 46, ঠিক আছে, ওকে। এর পরবর্তী পূর্ণ সংখ্যা, পরবর্তী বর্গমূল হচ্ছে 46 যোগ 1 47। তাহলে 47-এর বর্গ হবে 47 স্কয়ার, অর্থাৎ 47 গুণন 47। তাহলে 47 গুণন 47 করি, 7 সাথে 49-এর 9, হাতে থাকলো 4, 7 4 28, 32, 0, 4 সাথে 28-এর 8, হাতে থাকলো 2, 4 4 16, 17 18। তাহলে 9 8 2 10, 8 3 11 কে 12, 1209। তাহলে পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, সরি 11 কে 12, 1 1 2, 2209। পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 2209। তার আগের পূর্ণবর্গ সংখ্যা কত ছিল? 2116। তাহলে অতএব যোগ করতে হবে কত? এখন 2209-এর কাছে আমাকে পৌঁছাইতে হবে। আমার কাছে আছে অলরেডি কত ভাইয়া? 2187। তাহলে যোগ করতে হবে 2209 বিয়োগ 2187। 7 2 9, 8 2 10, 22। তাহলে আমাকে যোগ করতে হচ্ছে কত? 22, ঠিক আছে। তাইলে আমাদের এই গ নাম্বার ম্যাথটাও কিন্তু ভাইয়া ডান, ক খ গ দুইটা আমরা ডান করলাম। এবার আমরা আসি পরবর্তী ম্যাথ, সেটা হচ্ছে একটা সৈন্য দলকের ম্যাথ। বলছে একটি সৈন্য দলকে 6 7 8 সারিতে সাজানো যায়, মানে 6টা সারিতে সাজানো যায়, 7টা সারিতে সাজানো যায়, 8টা সারিতেও সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। মানে 6 সারিতে 6 জন থাকবে না, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। 7টা সারি যখন সাজাবো সেখানে 7 জন করে প্রত্যেকটা সারিতে থাকবে না, বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। সেম ক্ষেত্রে 8-এর ক্ষেত্রেও। ওকে, প্রথম কোশ্চিন ক নাম্বার কি বলছে? 8-এর গুণনীয়ক বের করো। তো 8 ইজ ইকুয়াল টু কি? 1 গুণন 8, 4 গুণন 2। আর তো কিছু হয় না। তাহলে অতএব 8-এর গুণনীয়ক 1 গুণন 2 গুণন 1 2 4 8, 1 2 4 8। তাহলে 8-এর গুণনীয়ক কি আসছে? 1 2 4 8 আসতেছে। ওকে, খ নাম্বার কোশ্চেনটা কি বলছে? বলছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। তো আগে আমার সৈন্য সংখ্যা জানতে হবে। এখন 6 7 8 সারিতে সাজানো সম্ভব, তার মানে 6 7 8 দ্বারা এই সৈন্য সংখ্যা বিভাজ্য। 6 7 8 দ্বারা কি বলতো এই সৈন্য সংখ্যা বিভাজ্য। কারণ কি? এদেরকে 6 সারিতেও সাজানো সম্ভব, 7টা সারিতেও সাজানো সম্ভব, 8টা সারিতেও সাজানো সম্ভব। এটা তখনই পসিবল হবে কেবল এবং কেবল যখন সৈন্য সংখ্যা 6 7 8 দ্বারা বিভাজ্য হবে, তাছাড়া এটা সম্ভব হবে না। কারণ ধরো তুমি 42 জন সৈন্য আছে ধরো, এটা 6 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, কিন্তু 8 দ্বারা বিভাজ্য না। তাহলে এই 42 জন সৈন্যকে আমরা 6টা সারিতেও সাজাইতে পারবো, 7টা সারিতেও সাজাইতে পারবো, কিন্তু 8টা সারিতে পারবো না।
তাই আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা 6 দ্বারাও বিভাজ্য হবে, 7 দ্বারাও বিভাজ্য হবে, 8 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে 6, 7, 8 এর লসাগু বের করতে হবে, কারণ 6, 7, 8 দ্বারা বিভাজ্য আমার বের করার জন্য 6, 7, 8 এর লসাগু বের করা প্রয়োজন। তাহলে 2 দ্বারা যদি কাটি, এখানে 3, 7, 8, সরি 4। এবার 3, 7 তো মৌলিক সংখ্যা, তাহলে আমাকে এখানে 2 দ্বারা গুণ করতে হবে আবার 4কে কাটার জন্য, ঠিক আছে? তাহলে 3, 7, 2, ঠিক আছে? ওকে, সো অতএব লসাগু, ঠিক আছে? ওকে, 2 গুণন 2 গুণন, আরে 3 লিখছি কেন, 2 গুণন 2 গুণন 3 গুণন 7, ঠিক আছে? তো আমার এই সৈন্য সংখ্যা আছে 2 2 4, 4 3 12, 7 12 96, 96 জন সৈন্য আছে। এর সাথে সর্বনিম্ন কত গুণ করতে হবে? তো দেখো 2 আর 2 এর তোমার হচ্ছে জোড়া আছে, এই দুইটা জোড়ায় আছে, 2 আর 2 জোড়ায় আছে, 3 আর 7 তো জোড়ায় নাই। যদি 2টা 3 থাকতো আর 2টা 7 থাকতো, তাহলে আমরা সংখ্যাটা কি বলতাম বলতো? যে ওই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা এবং এদেরকে বর্গ আকারে আমি সাজাইতে পারবো। যেহেতু পারতেছি না, তাই আমার 3 এর একটা সাথী প্রয়োজন, 7 এর একটা সাথী প্রয়োজন। অতএব গুণ করতে হবে 3 এর একটা সাথী, সেটা 3, আর 7 এর একটা সাথী, সেটা 7। তাহলে 3 গুণন 7, 7 3 21। তাহলে 21 দ্বারা আমাকে গুণ করতে হবে, তাহলে আমি বর্গাকারে এই সৈন্যগুলোকে সাজাইতে পারবো। খ নাম্বারটা বুঝছো? ওকে, তাহলে ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে, যোগের ক্ষেত্রে আমরা কি জানি, ভাগের সাহায্যে করতে হবে, দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে সৈন্য সংখ্যা কত বলো তো? 2 × 2, 3 × 7। তাহলে আমরা চলো গ নাম্বারটা করি। সৈন্য খ হতে প্রাপ্ত সৈন্য সংখ্যা 2 × 2, 3 × 7। তাহলে 2 2 4, 4 3 12, 7 12 84। আচ্ছা, আমি এর আগে ভুল বলছিলাম, 96 84। 2 2 4, 7 3 21, 21 4 4 × 21 মানে 84। তাহলে সৈন্য সংখ্যা কতজন হচ্ছে ভাইয়া? 84। ঠিক আছে, এখন আমার দেখতে হবে 84 এর বর্গমূল কত আসছে। তাহলে ভাগের সাহায্যে যদি আমরা করি, তো 84 একটা টান দিলাম। ওকে, আচ্ছা, আমি হচ্ছে এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা 8 8 64 9 9 81, 81 নিলাম। এখানে 9 হইলো, এখানে 3 বেশি আছে, ঠিক আছে? তাহলে বেশি আছে 9 আছে, তাই না? অতএব 81 এর বর্গমূল 9, ঠিক আছে? পরবর্তী বর্গমূল 9 যোগ 1 10, পরবর্তী বর্গমূল কি? 10। অতএব পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 10 স্কয়ার, অর্থাৎ 10 × 10, সেটা আসে 100। দেখো এখান থেকে তুমি খুব সহজেই বুঝতে পারছো কেন 1 যোগ করতে হচ্ছে। ভাইয়া যখন আমার 84 জন ছিল, 81 সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা 100। 100টা কখন পাচ্ছি? দেখো 9 হচ্ছে বর্গমূল, আর 9 এর সাথে 1 যোগ করেই আমি 10 পাচ্ছি, এবং 10 এর বর্গমূলই পাচ্ছি আমি, সরি পূর্ণবর্গ বা 10 এর বর্গ পাচ্ছি আমরা 100। তাহলে অতএব যোগ করতে হবে, তোমার কাছে তোমার প্রয়োজন 100 জনের, তোমার কাছে অলরেডি আছে 87, 81 জন না, তোমার কাছে সরি 84 জন আছে, কিন্তু তোমার কাছে অলরেডি আছে 84 জন, তোমাকে বানাইতে হবে 100 জন। তাহলে যোগ করতে হবে কতজন? 16 জন। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমার ওভারঅল এই ক্লাসটা পুরোটাই ছিল এ পর্যন্তই, এবং এখানেই আমরা প্রথম অধ্যায়ের সমাপ্তি টানতেছি ভাইয়া। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, জিনিসগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি এই অধ্যায়ে তোমার কোনো ধরনের সমস্যা থাকবে না, এবং এখান থেকে কিন্তু তুমি একটা সৃজনশীল এবং একাধিক MCQ অবশ্যই পাবা। সো আল্লাহ হাফেজ।